নমস্কার বন্ধুরা, গল্পকথনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প, প্রফেসর শঙ্কু ও ইউএফও। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 1921 খ্রিস্টাব্দের 2রা মে। প্রফেসর শঙ্কুর প্রথম গল্প বোম যাত্রীর ডায়েরি প্রকাশিত হয় 1368 বঙ্গাব্দে। আজকের গল্পটি আমরা নিয়েছি প্রফেসর শঙ্কু সংগ্রহ থেকে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে আছে সায়ন ও আমি সৌভাগ্য। শুরু হচ্ছে আজকের গল্প, প্রফেসর শঙ্কু ও ইউএফও। বারোই সেপ্টেম্বর। ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু। এই ইউএফও নিয়ে যে কি মাতামাতি চলেছে গত 20-25 বছর ধরে। সারা বিশ্বে বহু সমিতি গড়ে উঠেছে যাদের কাজই হলো এই ইউএফওর চর্চা। কত রকম ছবি যে সংগ্রহ হয়েছে এবং কাগজে ছাপানো হয়েছে এই উড়ন্ত বস্তুর, তার হিসেব নেই। এইসব সমিতির সভ্যরা মনে প্রাণে বিশ্বাস করেন যে ভিন গ্রহের প্রাণীরা হরদম রকেটে করে উড়ে এসে পৃথিবীতে হানা দিয়ে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। ছবি যা বেরোয় তার শতকরা 90 দেখা যায় এই রকেটের চেহারা হলো একটা উল্টোনো মালসার মতো, যার জন্য এর নাম হয়েছে ফ্লাইং সসার। এই একটা কারণেই আমার কাছে সমস্ত ব্যাপারটা বুজরুকি বলে মনে হয়। এত রকম গড়ন থাকতে বারবার ওই একই রকম গড়ন হবে কেন? পৃথিবী থেকে মহাকাশে যেসব যান পাঠানো হয় তার একটা চেহারাও তো এরকম নয়। আমি নিজে একবার মিশরে একটা ইউএফওর সামনে পড়েছিলাম। সে ঘটনা আমি আগেই বলেছি। সেটার আকার ছিল পিরামিডের মতো, তাই উড়ন্ত পিরিচের কথা শুনলেই আমার হাসি পায়। এত কথা বলার কারণ এই যে সম্প্রতি 2টি ইউএফওর ছবি কাগজে বেরিয়েছে। একটি সুইডেনের অ্যামস্টার শহর থেকে তোলা, আর আরেকটি তোলা খাস লেলিনগ্রাদ থেকে। বোঝাই যায় দুটি একই রকেটের ছবি, যদি সেটা রকেট হয়ে থাকে, এবং কোনোটাই দেখতে মালসার মতো নয়। এই বিশেষ বস্তুটির আকৃতি মোটেই সরল নয়, কাজেই তাদের বর্ণনা দেওয়াও সহজ নয়। সেই কারণেই এটাকে মহাকাশযান বলে বিশ্বাস করা কঠিন নয়। সুইডেনের আকাশে বস্তুটি দেখা যায় 2রা সেপ্টেম্বর, আর লেলিনগ্রাদে 3রা। ইউরোপের অন্য জায়গা থেকেও দেখা গেছে বলে খবর এসেছে, তবে আর কোথাও থেকে ছবি তোলা সম্ভব হয়নি। বলা বাহুল্য, এই 2টি ছবি বেরোবার ফলে যারা ইউএফওর বিশ্বাসী তাদের মধ্যে গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি বছর 10 আগে পর্যন্ত রেডিও তরঙ্গের সাহায্যে অন্য গ্রহের প্রাণীর সঙ্গে যোগ স্থাপনের একটা চেষ্টা চালিয়েছিলাম এবং কিছুটা সফলও হয়েছিলাম। একটা বিশেষ কারণে এই কাজ আমাকে বন্ধ করতে হয়। সেই কারণটা বলি। 10 বছর আগে জেনিভাতে একটা বৈজ্ঞানিক সম্মেলন হয়, যেখানে আলোচনার প্রধান বিষয় ছিল অন্য গ্রহের সঙ্গে যোগ স্থাপন। আমি সেখানে আমার গবেষণার কথাটা একটা লিখিত বক্তৃতায় প্রকাশ করি। জ্ঞানীগুণী যারা উপস্থিত ছিলেন তারা সকলেই আমার লেখাটার খুব প্রশংসা করেন। গিরিডিতে বসে আমার সামান্য যন্ত্রপাতি নিয়ে আমি যে এই দুরূহ কাজে এতদূর অগ্রসর হতে পেরেছি, এতে সকলেই বিস্ময় প্রকাশ করেন। বক্তৃতার পরের দিন সম্মেলনের অতিথিদের জন্য জিনিভা হ্রদে নৌবিহারের বন্দোবস্ত হয়েছিল। স্টিমারের ডেকে লাঞ্চের জন্য টেবিল পাতা হয়েছে। আমার টেবিলে আমার অনুমতি নিয়ে বসলেন এক ভদ্রলোক। বয়স আন্দাজ 55, লম্বা একহারা চেহারা, শীর্ণ বিবর্ণ মুখের সঙ্গে মাথার একরাশ মিশকালো চুলে বৈসাদৃশ্যটা বিশেষ করে চোখে পড়ার মতো। জিজ্ঞেস করাতে বললেন তার নাম রোডলফো কার্বনি। তিনি একজন পদার্থবিজ্ঞানী, বাড়ি ইটালির মিলান শহরে। পরিচয় দিয়ে ওভারকোটের পকেট থেকে একতারা ফুলস্ক্যাপ কাগজ বার করে তিনি বেশ দাপটের সঙ্গে আমার টেবিলের উপর রাখলেন। কি ব্যাপার? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। প্রথম পাতাটা শিরোনামটা পড়লে বুঝতে পারবে, বললেন ডক্টর কার্বনি। পড়ে তাজ্জব বনে গেলাম। আমার বক্তৃতার যা শিরোনাম, এরও ঠিক তাই।
আপনিও কি এই একই কাজ করছেন? বিস্ময় প্রশ্ন করলাম। হ্যাঁ, একই কাজ। বললেন ডাক্তার কার্বনি। আলফা সেন্ট্রিকে ঘিরে যে সৌরজগৎ, তারই একটি গ্রহের সঙ্গে রেডিও তরঙ্গ মারফত আমি যোগ স্থাপন করেছি। তোমার ও আমার সাফল্যের কোনো তফাৎ নেই। এই লেখা আমার পড়ার কথা ছিল, তুমি আগে পড়লে, দেখলাম আমি পড়লে তোমারই কথার পুনরাবৃত্তি হচ্ছে, তাই আর পড়িনি। কিন্তু কেন? তাতে কি তোমার কৃতিত্ব কিছু কম বলে প্রতিপন্ন হতো? বরং আমাদের বক্তৃতা আরও জোরদার হতো। অন্য গ্রহে প্রাণীর অস্তিত্ব আরও দৃঢ়ভাবে প্রমাণিত হতো। না, তা হতো না। লোকে বলতো আমি অসৎ উপায়ে তোমার কৃতিত্বে ভাগ বসানোর চেষ্টা করছি। তোমার বিশ্বজুড়ে খ্যাতি, তোমার কপালেরও জোর আছে। তাছাড়া তোমার দেশ বিজ্ঞানে পিছিয়ে আছে, তাই সে দেশের মানুষ হয়ে তোমার কৃতিত্ব পশ্চিমে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করে। আমাকে তো বিশেষ কেউ চেনে না, আমার কথা লোকে শুনবে কেন? কথাগুলো বলে তার কাগজ নিয়ে কার্বনি উঠে চলে গেল। আমার মনটা খারাপ হয়ে গেল। বেশ বুঝতে পারছিলাম যে আমার আগে বক্তৃতা দেওয়ার সুযোগ পেলে কার্বনির আর অভিযোগের কোনো কারণ থাকতো না। আমি জানি এই ধরনের ঈর্ষায় মানুষের শক্তির অপচয় ছাড়া আর কিছুই হয় না। অথচ দুঃখের কথা এই যে অনেক বাঘা বাঘা বৈজ্ঞানিকও এই দ্বীপুর বশবর্তী হয়ে অনেক রকম দুষ্কর্ম করে ফেলেন। আমার নিজের অভিজ্ঞতাতেই আমি অন্তত 4 জনের নাম করতে পারি যাদের মাৎসর্যের ঠেলা আমাকে ভোগ করতে হয়েছে। কার্বনি সম্বন্ধে আমি কিছুই জানতাম না। সেদিনই সন্ধে আমার বন্ধু জেরেমি সন্ডার্সের কাছে তার কথা শুনলাম এবং সেটা শোনার পরেই স্থির করলাম যে অন্য গ্রহের প্রাণীর সঙ্গে যোগ স্থাপনের চেষ্টা আমি বন্ধ করব। রোডলফো কার্বনি যুবা বয়সে ছিল আর্কিটেক্ট। টুরিন শহরে ইটালিয়ান সরকার একবার একটি স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নেন। দেশের সেরা আর্কিটেক্টদের কাছ থেকে নকশা চাওয়া হয়। কার্বনিও একটি নকশা তৈরি করে। তার এক কাকা ছিলেন সরকারের মন্ত্রিমণ্ডলীয় একজন। এই খুঁটির জোরে কার্বনি কাজটা পেয়ে যায়। তার নকশা অনুযায়ী স্টেডিয়ামের কাজ খানিক দূর অগ্রসর হওয়ার পরই তাতে ফাটল ধরে। তখন কার্বনিকে বাতিল করে অন্য একজন আর্কিটেক্টকে সে কাজে লাগানো হয়। এর ফলে কার্বনির হয় চরম বদনাম। তাকে স্থাপত্যের পেশা ছাড়তে হয়। 2 বার সে আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। তারপর বছরাষ্টেক তার আর কোনো খবর পাওয়া যায় না। অবশেষে একদিন সে পদার্থবিজ্ঞানী হিসাবে আত্মপ্রকাশ করে। সব শুনে টুনে ভদ্রলোকের প্রতি আমার একটা অনুকম্পার ভাব জেগে ওঠে। গবেষণার বিষয়ের অভাব নেই। ওই একটি বিষয় বাদ দিলে আমি দেউলে হয়ে যাব না। আমি কার্বনিকে চিঠি লিখে আমার এই বিশেষ গবেষণাটি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দিই। তার কাজ সে চালিয়ে যেতে পারে এবং আমাকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাববার আর কোনো কারণ নেই। এই চিঠির কোনো জবাব কার্বনি দেয়নি। স্বভাবতই এই ইউএফওর আবির্ভাবের পর তার কথা আবার নতুন করে মনে পড়ল। সে কি এখনো তার গবেষণা চালিয়ে যাচ্ছে? এই রকেটটির সঙ্গে কি সে যোগ স্থাপন করতে সক্ষম হয়েছে? সেপ্টেম্বর। আজ এক পুরনো বন্ধু এসে হাজির, শ্রীমান নকুরচন্দ্র বিশ্বাস। এর অকস্মাৎ লব্ধ আশ্চর্য ক্ষমতার কথা আগেই বলেছি। ইনি মাকুড়দায় থাকেন। মাস 3 অন্তর অন্তর একবার আমার সঙ্গে এসে দেখা করে যান। টেলিপ্যাথি, থট রিডিং, ক্লিয়ারভয়েন্স, অতীত দর্শন, ভবিষ্যৎ দর্শন ইত্যাদি অনেক গুণ আছে। এমনকি মন গড়া ঘটনাও ইনি অনেক সময় চোখের সামনে দেখতে পান এবং মনের জোরে অন্য লোককে দেখিয়ে দিতে পারেন। দুর্লভ ক্ষমতা বলাই বাহুল্য। বিজ্ঞানের সাহায্যের ব্যাখ্যা এখনো সম্ভব হয়নি, যদিও ভবিষ্যতে হবে বলেই আমার বিশ্বাস। ব্রাজিলে আমাদের চরম বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন নকুরবাবু, তাই এর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাছাড়া বয়স আমার অর্ধেক হলেও এমন ক্ষমতার জন্য একে সমীহ না করে পারি না। অত্যন্ত অমায়িক মানুষ। দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, তবে আসলে যে যথেষ্ট উপস্থিত বুদ্ধি রাখেন তার পরিচয় আমি পেয়েছি।
সকাল 7:30টায় এসে পরম ভক্তিভরে পায়ে হাত দিয়ে প্রণাম করে ভদ্রলোক বসলেন আমার সামনের সোফাতে। প্রহ্লাদকে আরেক পেয়ালা কফি আনতে দিয়ে হাত থেকে খবরের কাগজটা রেখে বললাম, কেমন আছেন বলুন। ভদ্রলোক জিভ কেটে বললেন, আমাকে তুমি করে বললে কিন্তু আমি অনেক বেশি খুশি হব স্যার। আপনি আমার বাপের বয়সী। বেশ তো, তাই হবে খন। কেমন আছো বলো, কি করছো আজকাল? আছি ভালোই স্যার। আজকাল একটু পড়াশোনা করার চেষ্টা করছি। বই কিনে যে পড়বো সেই সামর্থ্য তো নেই, তবে উকিল চিন্তাহরণ ঘোষাল মশাই অনুগ্রহ করে তার লাইব্রেরিটা ব্যবহার করতে দিয়েছেন। বাবা হোমিওপ্যাথি করেন তো, চিন্তাহরণ বাবুর গেটে বাদ বাবু আর ওষুধেই সেরে গেছিলো। তাই ভদ্রলোক খুশি হয়ে আমাকে দুবেলাটা ওর বাড়িতে গিয়ে বসে বই পড়ার অনুমতি দিয়েছেন। 7,000 বই স্যার, এমন কোনো বিষয় পাবেন না যার বই নেই ওর কাছে সংগ্রহে। কি বিষয় পড়ছো? ইতিহাস, ভূগোল, ভ্রমণ কাহিনী এইসবই মেনলি। হয় কি, মাঝে মাঝে সব ঘটনা দেখতে পাই চোখের সামনে, বুঝতে পারি পুরনো ঘটনা। ইতিহাস পড়া থাকলে বা দেশ বিদেশ সম্বন্ধে জানা থাকলে হয়তো ঘটনাগুলো চিনতে পারতুম। তাই একটু ওইসব পড়ার চেষ্টা করছি। অবশ্যই আপনার কাছে এলে বললে হয়তো আপনিও বলে দিতে পারতেন, কিন্তু আপনি তো ব্যস্ত মানুষ, তাই আপনাকে এইসব ছোটোখাটো ব্যাপারে ত্যাগ তো করতে মন চায় না। বই পড়ে সুবিধা হচ্ছে? আগে খানিকটা হচ্ছে স্যার। 2 মাস আগে 4ঠা শ্রাবণ একটা দৃশ্য দেখল, বিভৎস দৃশ্য। একজন দাড়িওয়ালা জোব্বা পরা লোক বসে আছে, তার গায়ে গয়নাগাটি। তার সামনে এনে রাখা হলো একটা থালা। থালার ওপর একটা নকশা করা কাপড়ের ছাউনি। সেটা তুলে দেখানো হলো, তাতে রাখা আছে একটা মানুষের মুন্ডু। এই সবে মাত্র কোপ মেরে ধর থেকে আলাদা করে রাখা হয়েছে সেটাকে। আওরঙ্গজেবের ঘটনা কি? আগে হ্যাঁ স্যার, বই পড়ে তাই তো মনে হয়। আর মুন্ডুটা তার দাদা দারাশিকর। আমিও জানি ঘটনাটা। কিন্তু স্যার সব ঘটনা তো চিনতে পারি না। পরশু যেমন দেখলাম একটা ঘড়ি। ঘড়ি? হ্যাঁ স্যার, তবে যেমন তেমন ঘড়ি নয়। এমন ঘড়ি কোনো ছবিও দেখিনি কোনো দিন বইয়ে। আমি বললাম, আমাকে একবার দেখাতে পারবে দৃশ্যটা? কেন পারবো না স্যার, তবে মিনিট 3 সময় দিতে হবে। তা বেশ তো, নাও না সময়। আপনি ওই ফুলের টপটার দিকে চেয়ে থাকুন, আমাকে অবশ্য একটু চোখ বন্ধ করতে হবে। 3 মিনিটও লাগলো না। ঘর জুড়ে চোখের সামনে মসলিনের পর্দার ভিতর দিয়ে দেখার মতো ফুটে উঠল যে ছবি, সেটা একাদশ শতাব্দীর চীনের কাইফেং শহরে সুসুংয়ের তৈরি ওয়াটার ক্লক বা জলঘড়ি ছাড়া আর কিছুই হতে পারে না। সম্রাট সেন জুং এর স্মৃতির উদ্দেশ্যেই আশ্চর্য ঘড়ি তৈরি করেছিল সুসুং। মিনিট খানেকের মধ্যেই দৃশ্য আবার মিলিয়ে গেল। নকুরবাবুকে বলাতে ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে উঠল। দেখুন, আপনার কাছে কি সাধে আসি? আপনার এত জ্ঞান, এত এসব কথা অন্যের মুখে আদিক্ষেতা মনে হলেও নকুরবাবুর মুখে মনে হয় না। এবার কৌতূহলবশত ভদ্রলোককে একটা প্রশ্ন না করে পারলাম না। বললাম, তুমি কাগজ পড়ো? নকুরবাবু জিভ কেটে সল্লজ্জ হেসে মাথা নেড়ে না বোঝালেন। আমি বললাম, তাহলে তো ইউএফওর ব্যাপারটা জানবে না তুমি। কিসের ব্যাপার স্যার? আমি ঘরের কোণে টেবিলের উপরে রাখা কাগজের স্তূপ থেকে 3রা সেপ্টেম্বরের কাগজটা বার করে ভদ্রলোককে ইউএফওর ছবিটা দেখালাম। তাতে প্রতিক্রিয়া হলো অদ্ভুত। ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, আরে ঠিক এই জিনিসটাই যে দেখলুম সেদিন। কোথায় দেখলে? দুপুরে ভাত খেয়ে দাওয়ায় বসে একটু জিরোচ্ছি। সামনে একটা সজনে গাছের ডালে একটা কাঠবেড়ালির দিকে চোখ গেছে। এমন সময় সব কেমন ধোঁয়াটে হয়ে এলো। দৃশ্য বদলে গেছে কি না বুঝতে পারছি না। তারপর ক্রমে বুঝতে পারলুম যে বালিতে ছেয়ে গেছে চারিদিক, তাই ওরকম ধোঁয়াটে ভাব। ক্রমে বালি সরে গেলে পর দেখলুম ওই জিনিসটাকে, পেল্লায় বড়, বালির উপর দাঁড়িয়ে আছে। দুপুরের রোদে ধাতুর তৈরি দেহ থেকে ঝিলিক বেরোচ্ছে। লোকজন কাউকে দেখলে? আগে না, কাউকে না। দেখে মনে হলো না কেউ যেন তাতে আছে। অবশ্যই থাকতেও পারে।
আর জায়গাটা মরুভূমি বলে মনে হলো। পিছনে পাহাড়, তার চূড়োয় বরফ। এ আমার স্পষ্ট দেখা। নকুরবাবু আরও মিনিট 10 ছিলেন। যাবার সময় বললেন তার মন বলছে তাকে আবার আসতে হবে। কিছু মনে করবেন না তিলুবাবু, আপনার বিপদের আশঙ্কা দেখলেই আমার মনটা উতলা হয়ে ওঠে। সেরকম আশঙ্কা দেখেছো নাকি এখন? এখন না, তবে ঘরে ঢুকেই আপনাকে দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল। এক পলকের জন্য যেন দেখলাম আপনি একটা ঘরে বন্দি হয়ে আছেন। তোমার নিজের শরীরের যত্ন নিচ্ছ তো? আমার মতো বৈজ্ঞানিক পৃথিবীতে অনেক আছে, কিন্তু তোমার যে বিশেষ ক্ষমতা সেটা খুব কম লোকের মধ্যেই থাকে। এই ক্ষমতাটাকে কোনো মতেই নষ্ট হতে দেওয়া উচিত নয়। আগে সে তো আমিও বুঝতে পারি, তাই নিয়মিত ব্রাহ্মী শাকটা খেয়ে যাচ্ছি। বেশ, কিন্তু যদি কখনো মনে হয় কোনো কারণে ক্ষমতা কমে আসছে তাহলে আমাকে জানিও। আমার একটা ওষুধে তোমার কাজ দিতে পারে। কি ওষুধ? নাম সেরিব্লিলান্ট। মাথাটা পরিষ্কার ও অনুভূতিগুলোকে সজাগ রাখে। নকুরবাবু যাওয়ার সময়ও বলে গেলেন যে কোনো প্রয়োজনে তাকে একটা পোস্ট কার্ড লিখে দিলেই তিনি চলে আসবেন। 25 সেপ্টেম্বর। এক হৃদয় বিদারক সংবাদ আমার মন থেকে ইউএফওর সমস্ত চিন্তা দূর করে দিয়েছে। গ্রিক সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন পার্থেনান ধ্বংস হয়ে গেছে। কথাটা নিজেই লিখে নিজেই বিশ্বাস করতে পারছি না। পার্থেনান আর নেই। অ্যাথেন্স শহরের মধ্যে অ্যাক্রোপোলিস পাহাড়ের উপর 2000 বছর আগে তৈরি এই মর্মর প্রাসাদ, পুরাকালে যা ছিল দেবী অ্যাথিনার মন্দির। ফিডিয়াস, ইকটিনাস, ক্যালক্রেটিস ইত্যাদি মহান গ্রিক ভাস্কর ও স্থপতির নাম যার সঙ্গে জড়িত, যার অতুল সৌন্দর্যের সামনে পড়ে মানুষের মন আপনা থেকেই শ্রদ্ধায় পড়ে আসে, সেই পার্থেনান আর নেই। এটা যেন মন কিছুতেই মানতে চাইছে না। অথচ খবরটা সত্যি। রেডিও, টেলিভিশন ও খবরের কাগজ মারফত খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সবার মনে হাহাকার তুলেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এক প্রচণ্ড সংঘর্ষের শব্দে অ্যাথেনবাসীর ঘুম ভেঙে যায়। স্বভাবতই প্রায় সকলেই তাদের ঘরের বাইরে চলে আসে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের দ্বিতীয়া। যারা অ্যাক্রোপোলিসের কাছে থাকে তারা চাঁদের আলোয় দেখে পাহাড়ের উপর তাদের প্রাচীন সভ্যতার প্রতীকটি আর নেই। তার জায়গায় পড়ে আছে লক্ষ লক্ষ চূর্ণ বিচূর্ণ শ্বেত পাথরের টুকরো। কোনো সন্ত্রাসবাদী দলের পক্ষে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে কাজটা সম্ভব কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে, তবে কোনো উত্তর পাওয়া যায়নি। আজ আর কলম সরছে না, লেখা শেষ করি। 27 সেপ্টেম্বর। আজ এক অদ্ভুত চিঠিতে মনটা আবার ইউএফওর দিকে চলে গেল। আমার জার্মান বন্ধু উইলহেম ক্রোল সম্প্রতি সরকারি আমন্ত্রণ পেয়ে চীন সফরে গিয়েছিল। সে খবর সে আমাকে আগেই দিয়েছে। সিংকিয়াং অঞ্চলে বৌদ্ধ সভ্যতার প্রাচীন নিদর্শনগুলো ঘুরে দেখা ছিল এই সফরের একটা প্রধান উদ্দেশ্য। পিকিং থেকে ক্রোল একটি চীন প্রত্নতাত্ত্বিক দলের সঙ্গে চলে যায় সিংকিয়াং। 20 শতাব্দীর গোড়ার দিকে ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে বিখ্যাত পর্যটক স্যার অরেল স্টাইনও গিয়েছিলেন সিংকিয়াং। তখন এই অঞ্চলকে বলা হতো চীন তুর্কিস্তান। তাকলামাকান মরুভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে টুন হুয়াং শহরের কাছে মাটি খুঁড়ে অরেল স্টাইন এক আশ্চর্য বৌদ্ধ বিহার আবিষ্কার করেন। সম্প্রতি একটা প্রাচীন পুঁথি থেকে চীন প্রত্নতাত্ত্বিকরা 8ম শতাব্দীর আর একটি প্রাচীন বৌদ্ধ বিহারের কথা জেনেছেন, যেটা সম্ভবত এই তাকলামাকানের মধ্যে বালির তলায় কোথাও লুকিয়ে আছে। প্রত্নতাত্ত্বিক দল সিংকিয়াং এর খোটান শহরকে কেন্দ্র করে তাকলামাকানে খননের কাজ চালিয়ে যাচ্ছেন। ক্রোল আছে সেই দলের সঙ্গে। ক্রোলের এই চিঠিতে অবশ্যই প্রত্নতত্ত্বের কোনো উল্লেখ নেই। সে লিখেছে, প্রিয় শঙ্কু, সম্প্রতি একটি ইউএফওর কথা তুমি হয়তো কাগজে পড়েছ। এই বিশেষ মহাকাশযানটি এখন আমি যে অঞ্চলে রয়েছি তারই কাছাকাছি কোথাও অবস্থান করছে বলে আমার বিশ্বাস। গত 3 দিনে 2 বার আমি এটিকে আকাশে দেখেছি। শুধু আমি নয়, আমার দলের সকলেই দেখেছে। প্রথমবার পশ্চিম দিকে উড়ে যেতে দেখি,
তার পরের দিন পশ্চিম থেকে এসে পূবে তিয়েন শান পাহাড়ের দিকে গিয়ে নিচে নেমে অদৃশ্য হয়ে যায়। আমার মনে হয় এটার অনুসন্ধান করা আমাদের কর্তব্য। চীন সরকার আমাদের হেলিকপ্টারের বন্দোবস্ত করে দিতে রাজি হয়েছে, কিন্তু আমি একা যেতে চাই না। এই ধরনের অভিযানে আমাদের তিনজনেরই একসঙ্গে থাকা দরকার, যেমন আগেও থেকেছি। তুমি যদি কোনো বিশেষ কাজে ব্যস্ত না থাকো তাহলে আমাদের টেলিগ্রাম করে জানাও। আমি সন্ডার্সকে লিখছি, যত শীঘ্র সম্ভব যাওয়া যায় ততই ভালো। এখানে তোমার নাম শিক্ষিত মহলে অনেকেই জানে, সন্ডার্সের নাম হয়তো জানে না, কিন্তু তাতে ক্ষতি নেই। তোমার টেলিগ্রামের অপেক্ষায় রইলাম। ইতি উইলহাম ক্রোল। নকুরবাবুর বর্ণনার কথা মনে পড়ছে। মরুভূমির মধ্যে রকেট, তার পিছনে তুষারাবৃত পর্বতশ্রেণী। মরুভূমি যদি তাকলামাকান হয় তাহলে তার উত্তরে তিয়েন শান পাহাড়ের মাথায় বরফ থাকা স্বাভাবিক। অভিযানের সম্ভাবনায় নারী চঞ্চল হয়ে উঠেছে এর মধ্যেই। নকুরবাবু বলেছিলেন তাকে খবর দিতে। আমার মন বলছে তাকে আমাদের প্রয়োজন। ক্রোল ব্রাজিলে নকুরবাবুর আশ্চর্য ক্ষমতার পরিচয় পেয়েছিল, সুতরাং তার আপত্তির কোনো কারণ নেই। সন্ডার্সকে একটা টেলিগ্রাম আর নকুর বিশ্বাসকে একখানা পোস্ট কার্ড আজই ছেড়ে দেওয়া দরকার। পয়লা অক্টোবর। সন্ডার্স যেতে রাজি হয়েছে। সে সোজা লন্ডন থেকে যাবার ব্যবস্থা করবে। নকুরবাবু অবশ্যই যেতে রাজি, কিন্তু আমার উত্তরে তার চিঠিটা একটু বিশেষ রকমের বলে সেটা এখানে উদ্ধৃত করছি। সে লিখেছে, শ্রী তিলকেশ্বর শঙ্কু মহাশয়ের শ্রী চরণের সহস্র প্রণামান্তে নিবেদন। চীন সফরের প্রাক্কালে আপনি আমাকে স্মরণ করিয়াছেন জানিয়া আহ্লাদিত হইলাম। অজ্ঞাত উড়ন্ত বস্তুটি যে উদ্দেশ্যে আমাদের পৃথিবীর আকাশে বিচরণ করিতেছে জানিবেন তাহা আদৌ শুভ নহে। বিশেষত আপনার ন্যায় সহৃদয় ব্যক্তির মনে উহা সবিশেষ পীড়ার উদ্রেক করিবে বলিয়া আমার বিশ্বাস। আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি তাহা এখনো জানি না, তবে গতবারের ন্যায় এইবারও যদি সহযাত্রী রূপে আপনাদের সঙ্গ লাভ করিতে পারি তবে নিজেকে পরম ভাগ্যবান জ্ঞান করিব। আপনার আহ্লাদে সাড়া না দিবার কোনো প্রশ্ন ওঠে না। কবে গিরিডি পৌঁছিতে হইবে জানাইলে সেইরূপ ব্যবস্থা করিব। ইতি সেবক শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। পৃথিবীর অনেক জায়গায় দেখার সুযোগ হয়েছে, কিন্তু চীন তুর্কিস্তানে যাওয়া হয়নি। অরেলস্টাইন ও স্কেন হেদিনের বর্ণনা পড়া অবধি জায়গাটা সম্বন্ধে একটা গভীর কৌতূহল রয়েছে। মার্কো পোলের ভ্রমণ কাহিনীতেও ত্রয়োদশ শতাব্দীর চীন তুর্কিস্তানের বর্ণনা রয়েছে। তখন সেখানে চেঙ্গিস খাঁর বংশধর কুবলা খাঁর রাজত্ব। তাকলামাকানের মরুভূমির যে বর্ণনা মার্কো পোলের লেখায় পাওয়া যায় সে বড় সাংঘাতিক। ইউএফওর অধিবাসীদের যদি গা ঢাকা দেওয়ার মতলব থেকে থাকে তাহলে এই মরুভূমির চেয়ে ভালো জায়গা তারা আর পাবে না। নকুরবাবুকে বলতে হবে ভালো রকম গরম কাপড় সঙ্গে নিতে, কারণ অক্টোবরে এই অঞ্চলে দারুণ শীত। অক্টোবর, খোটান। এখানে পৌঁছানো মাত্র সন্ডার্সের কাছ থেকে শোনা দুটো খবর আমাকে একেবারে মুহ্যমান করে দিয়েছে। সবসময়ই দেখেছি নতুন জায়গায় এলে আমাদের দেহ মন দ্বিগুণ তাজা হয়ে যায়। এবারে এই খবরের জন্য আমার মন ভেঙে গেছে, হাত পা অবশ হয়ে গেছে। গত 4 দিনের মধ্যে মানুষের আরও 2টি কীর্তি ধ্বংস হয়ে গেছে। এক হলো প্যারিসের আইফেল টাওয়ার, আর এক হলো কম্বোডিয়ায় অবস্থিত আঙ্কোর ভাটে সুবিশাল বৌদ্ধ স্তূপ। আজ থেকে 33 বছর আগে এই বৌদ্ধ স্তূপের সামনে দাঁড়িয়ে আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। প্যারিসের ঘটনাটি ঘটে অমাবস্যার মাঝরাত্রে। আইফেল টাওয়ার মাঝখান থেকে ভেঙে পড়ার শব্দে সারা প্যারিস শহরের ঘুম ভেঙে যায়। টাওয়ারের আশেপাশে কোনো বসতি না থাকার ফলে লোক মারা গিয়েছিল শুধু 3 জন রাতজাগা মাতাল। কিন্তু তাদের প্রিয় লৌহস্তম্ভের এই দশা দেখে পরদিন সারা প্যারিস শহর নাকি কান্নায় ভেঙে পড়ে। যেখান থেকে টাওয়ারটি ভেঙেছে সেই অংশের লোহার অবস্থা দেখে নাকি মনে হয় কোনো প্রচণ্ড শক্তিশালী রশ্মি এই ধ্বংসের কারণ।
অনেকেই অবশ্যই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী করেছে এই অজ্ঞাত উড়ন্ত বস্তুটিকে, যদিও সেদিন আকাশে মেঘ থাকার ফলে ওই বস্তুটিকে দেখা যায়নি। আঙ্কর ভাট ধ্বংস হয়েছে লোকচক্ষুর অন্তরালে। স্তূপটি জঙ্গলের মধ্যে অবস্থিত। ঘটনা ঘটেছে বিকেলে। বিশদ বিবরণ এখনো পাওয়া যায়নি, শুধু এইটুকু জানা গেছে যে স্তূপ এখন ভগ্নস্তূপে পরিণত। সমস্ত সৌধটি মাটির সঙ্গে মিশে গেছে। চীন প্রত্নতাত্ত্বিক বিভাগের ডক্টর সেং অতি চমৎকার লোক, বয়স 40, তবে দেখে আরও কম মনে হয়। খোটানে থাকার ব্যবস্থা তিনিই করে দিয়েছেন এবং রকেট অনুসন্ধানের ব্যাপারে তিনিও আমাদের সঙ্গে যাবেন বলেছেন। কিন্তু ক্রোল ও সন্ডার্সকে দেখে মনে হচ্ছে দুজনেই যেন বেশ ভয় পেয়েছে। ডিনারের সময় সন্ডার্স বলল, এই ধ্বংসের জন্য যদি ওই রকেট দায়ী থাকে, তাহলে বুঝতে হবে অসাধারণ শক্তিশালী কোনো বিস্ফোরক যন্ত্র রয়েছে ওদের হাতে। সেখানে আমরা কি করতে পারি বলো? আমাদের দিক থেকে কোনো আণবিক অস্ত্র প্রয়োগ করার ব্যবস্থা তো সহজ ব্যাপার নয়। রকেটটা কোথায় রয়েছে সেটাই এখনো জানি না আমরা, অথচ আরও কত কি যে ক্ষতি করতে পারে এরা তাও জানা নেই। সুতরাং ক্রোলও সায় দিচ্ছে দেখে আমি আমার মনের ভাবটা প্রকাশ না করে পারলাম না। যেসব জিনিস নিয়ে সভ্য মানুষ গর্ব করে, একটির পর একটি করে সে জিনিস নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, এটাই যদি তোমরা ভেবে থাকো তাহলে আমি তোমাদের দলে নেই। আমি তাহলে একাই যাবো তাকলামাকানে ওই শয়তানদের সন্ধানে। আমি জানি না ডক্টর সেং কি বলেন, কিন্তু আশ্চর্য এই যে সেং আমার কথায় তার ডান হাতটা বাড়িয়ে আমার সঙ্গে করমর্দন করলেন। বললেন, ফিউডাল যুগে শ্রমিকদের খাটিয়ে এইসব সৌধের সৃষ্টি হয়েছে, তা আমি জানি, কিন্তু তাই বলে তাদের মাহাত্ম্য আমরা অস্বীকার করি না। চীনের সমস্ত প্রাচীন শিল্পের নিদর্শন আমরা সযত্নে রক্ষা করেছি। প্রত্নতাত্ত্বিক অভিযান আমরা চালিয়ে যাচ্ছি, যাতে আরও প্রাচীন শিল্প আমরা আবিষ্কার করতে পারি। এই নৃশংস ধ্বংসকার্য প্রতিরোধ করা আমাদের কর্তব্য। গলায় কমফর্টার ও গায়ে তুলোর কোটে জবুথবু নকুরবাবু এবার মুখ খুললেন। দিলুবাবু, আপনি কাইন্ডলি এদের ইংরেজি করে বলে দিন যে আমার মন বলছে আমাদের জয় অনিবার্য, অতএব পিছিয়ে থাকার কোনো মানে হয় না। মাকুড়দা থেকে আসার পথে স্টেশনের প্ল্যাটফর্মে এক কুলির মাথায় চাপানো স্টিল ট্যাঙ্কের ধাক্কা খেয়ে নকুরবাবুর মাথার বাঁ দিকে একটা জখম হয়েছে। ক্ষতস্থানে এখন স্টিকিং প্লাস্টার। ভয় ছিল এতে ভদ্রলোকের বিশেষ ক্ষমতা না ক্ষতিগ্রস্ত হয়। এখন তার জোর দিয়ে বলা কথাগুলো শুনে কিঞ্চিত ভরসা পেলাম, কিন্তু তার কথা ইংরেজি করে বলাতে দেখলাম ক্রোল ও সন্ডার্স দুজনেই নকুরবাবুর দিকে সন্দিগ্ধ দৃষ্টি দিল। বুঝলাম তারা মানতে চাইছে না ভদ্রলোকের কথা, কিন্তু শেষ পর্যন্ত ভোটে হার হলো দুই সাহেবের। ঠিক হলো কাল সকালেই আমরা হেলিকপ্টারে রওনা দেব উত্তরমুখে তাকলামাকান পেরিয়ে তিয়েন শান পর্বত শ্রেণীর উদ্দেশ্যে। দশই অক্টোবর সকাল 8:30। তাকলামাকানের অন্তহীন বালু তরঙ্গের উপর দিয়ে আমাদের 6 জন যাত্রীবাহী হেলিকপ্টার উড়ে চলেছে। আমি তারই মধ্যে বসে ডায়েরি লিখছি। মার্কো পোলো লিখেছিলেন, লম্বা লম্বাভাবে এই মরুভূমি পেরোতে লাগে 1 বছর, আর যেখানে মরুভূমি সবচেয়ে অপ্রশস্ত সেখানেও পেরোতে লাগে 1 মাস। 2500 ফুট উপর থেকে দেখে মনে হচ্ছে ভেনেশীয় পর্যটক খুব ভুল বলেননি। এই মরুভূমির স্থানে স্থানে এক একটি ওয়েসিস বা জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সব শহর। খোটান, কাশগড়, ইয়ারকান্দ, চেনচের, আকসু। সিনকিয়াংয়ের অধিবাসীরা অধিকাংশই উইগুরু শ্রেণীর মুসলমান। তাদের ভাষা তুর্কি। সিনকিয়াংয়ের দক্ষিণ পশ্চিম প্রান্তে হলো কাশ্মীর, তারপর আরও পশ্চিমে আফগানিস্তান, তারপর সোভিয়েত রাশিয়া, আর তারপর একেবারে পূবে মঙ্গোলিয়া। ডক্টর সেং আমাদের হেলিকপ্টারের জানলা দিয়ে দেখা দৃশ্যের বর্ণনা দিয়ে চলেছেন, আর সেই সঙ্গে চীন তুর্কিস্তানের প্রাচীন ইতিহাস সম্বন্ধেও তথ্য পরিবেশন করে চলেছেন। ক্রোল আর সন্ডার্স যেন আজ অনেকটা স্বাভাবিক।
আমি জানতাম দিনের আলোতে এদের মনের সংশয় ও শঙ্কার ভাব অনেকটা কমে যাবে। এরা দুজনেই যে সাহসী ও অ্যাডভেঞ্চার প্রিয় সেটা তো আমি খুব ভালো করেই জানি। তবে বর্তমান অভিযানের একটা বিশেষ দিক আছে যেটা মনে খানিকটা ভীতির সঞ্চার করতে পারে, এবং সেটার মূলে হলো আমাদের জ্ঞানের অভাব। অন্য গ্রহের প্রাণী সম্পর্কে আমাদের অজ্ঞতা অপরিসীম। এরা কেমন লোক, এদের আদৌ লোক বলা চলে কিনা, সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর জন্য যদি এরাই দায়ী হয় তাহলে এদের আক্রোশের কারণ কি? মানুষের কীর্তির উপর আক্রোশ মানে কি মানব জাতির উপরেই আক্রোশ? এসব তো কিছুই জানা নেই। তাই একটা দুশ্চিন্তা যে আমার মনেও নেই তা বলবো না। সংগ্রামটা কি সত্যি একেবারে একপেশে হতে চলেছে? আমরা কি জেনে শুনে মৃত্যুর দিকে পা বাড়ালাম? নকুরবাবুকে আজ কিঞ্চিত নিস্তেজ বলে মনে হচ্ছে। জিজ্ঞেস করাতে বললেন ভালোই আছেন, মাথা জখমটাও আর কোনো কষ্ট দিচ্ছে না। কিন্তু আমার যেন পুরোপুরি বিশ্বাস হলো না। সবচেয়ে চিন্তিত হলাম যখন ভদ্রলোক হঠাৎ একবার প্রশ্ন করলেন, আমরা কোথায় চলেছি তিলুবাবু? কিন্তু আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে মিনিট খানিক চেয়ে থাকতে হঠাৎ যেন সংবিত ফিরে পেয়ে বললেন, ও হো, সেই অজ্ঞাত উড়ন্ত বস্তু, তাই তো? ভদ্রলোককে এক ডোজ সেরিব্রিলান্ট খাইয়ে দিয়ে বোধহয় ভালো হবে। উত্তরে পর্বত শ্রেণী দেখা যাচ্ছে, কিন্তু তার এদিকে দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ জলাশয়। সেং বললেন ওটা বাক্সার নোড, অর্থাৎ বাক্সার লেক। আমরা এই ফাঁকে কফি আর বিস্কুট খেয়ে নিয়েছি। আমাদের পাইলটটি চৈনিক, নাম সুসি। সে ইংরাজি জানে না, তার হয়ে সেংকে দোভাষীর কাজ করতে হচ্ছে। মাঝে মাঝে উদাত্ত কণ্ঠে গাওয়া চীনা গান শুনতে পাচ্ছি পাইলটের গদি থেকে। হেলিকপ্টারের পাখার শব্দ ছাপিয়ে সে গান পৌঁছাচ্ছে আমাদের কানে। ক্রোল সবে পকেট থেকে একটি খুদে চেসবোর্ড বার করেছে সন্ডার্সের সঙ্গে খেলার মতলবে। এমন সময় সেং উত্তেজিত হয়ে জানলার দিকে হাত বাড়ালো। বিকেল 4:30। আমরা মাটিতে নেমেছি। আমাদের 3 দিকে ঘিরে আছে অনুচ্চ পাহাড়ের ঢিবি। উত্তরে ঢিবির উচ্চতা কোনোখানেই 60-70 ফুটের বেশি নয়। তারই পিছনে সেংয়ের নির্দেশে হেলিকপ্টার থেকে মাটিতে 4টে গভীর গর্ত দেখতে পেয়ে আমরা নামার সিদ্ধান্ত নিলাম। কাছ থেকে দেখে বুঝেছি এই 4টে গর্ত যে ইউএফওর 4টে পায়ার চাপে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। পায়ার পরস্পর দূরত্ব থেকে রকেটটিকে বেশ বড় বলেই মনে হয়, একটা বেশ বড় সড়ো বাড়ির মতো। তবে সেটা যে এখন কোথায় সেটা জানার কোনো উপায় নেই। সুশি একাই হেলিকপ্টার নিয়ে গিয়েছিল আশপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখতে, কিন্তু প্রায় 200 মাইল পরিক্রমা করেও কিচ্ছু দেখতে পাইনি। আমরা এখন একটা 50 ফুট উঁচু পাথুরে ঢিবির পিছনে আশ্রয় নিয়েছি। জমি এখানে মোটামুটি সমতল এবং বালি থাকা সত্ত্বেও বেশ শক্ত। চারিদিকে ছড়ানো রয়েছে ছোট বড় পাথরের খণ্ড। প্লাস্টিকের তাঁবু রয়েছে আমাদের সঙ্গে। 3টি তাঁবু হবে 6 জনের বাসস্থান। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, কিন্তু এটা জানি যে ধৈর্যের প্রয়োজন হবে, আর এটাও জানি যে সহজে হাল ছাড়া চলবে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি সেই রকেট এখানে এসে নামে তাহলে তার বাসিন্দাদের সঙ্গে কীরকম ব্যবহার করব আমরা, বা তাদের কাছ থেকে কীরকম ব্যবহার আমরা প্রত্যাশা করতে পারি। ক্রোল বলল, যারা পার্থেনন ধ্বংস করতে পারে তাদের সঙ্গে কথা বলার আগেই তোমার উচিত তাদের অ্যানাহিলিং দিয়ে নিশ্চিহ্ন করে ফেলা। আমার অ্যানাহিলিন অস্ত্রে যে কোনো গ্রহের প্রাণী যে নিমেষের মধ্যে নিশ্চিহ্ন হবে তাতে সন্দেহ নেই, কিন্তু এমনও তো হতে পারে যে এই ভিন গ্রহবাসীরা মানুষের প্রতি কোনো বৈরাভাব পোষণ করে না, এবং এই ধ্বংসের কাজগুলো আসলে তারা করছে না, তার জন্যে দায়ী অন্য কেউ। ভারী আশ্চর্য লাগে এই ধ্বংসের ব্যাপারটা। অন্য গ্রহ থেকে আসা কোনো প্রাণী যে ঠিক এমন একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসতে পারে, মন সেটা মানতে চায় না কিছুতেই। সন্ডার্সকে কথাটা বলতে সে বলল, যে কোনো উদ্দেশ্য নিয়েই তারা এসে থাকুক, তাদের সঙ্গে যখন কথা বলা সম্ভব নয় তখন তাদের উদ্দেশ্যটা যে কি সেটা আমরা জানতেও পারবো না। সুতরাং রিস্ক নিয়ে কাজ কি? তারা কিছু বলার আগে তাদের শেষ করে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে। এ ব্যাপারে আমি ক্রোলের সঙ্গে একমত। সবই বুঝতে পারছি,
কিন্তু সত্যি করেই যদি অন্য গ্রহের প্রাণী থেকে থাকে এই রকেটে, তাহলে তাদের দর্শন পাওয়ার এই সুযোগের সদ্ব্যবহার না করাটা একজন বৈজ্ঞানিক হিসেবে আমার পক্ষে অসম্ভব। বিশ্বের ইতিহাসে এই প্রথম এমন একটা সুযোগ এসেছে। ইজিপ্টে যে মহাকাশযান এসে নেমেছিল তাতে কোনো প্রাণী ছিল না, এটাতেও থাকবে না, এটা বিশ্বাস করা কঠিন। সুতরাং প্রাণের ভয়ে পিছিয়ে যাওয়া চলতে পারে না। সেংও দেখলাম আমার সঙ্গে একমত। রকেট চীনের মাটিতে এসে নেমেছে বলে হয়তো তার আগ্রহটা একটু বেশি। সেও বলল যে এরা যদি সত্যিই হিংসাত্মক ভাব নিয়ে আসতো, তাহলে এরা মানুষের কীর্তি নষ্ট করার আগে মানুষের উপরেই আক্রমণ চালাতো। নকুরবাবু এতক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠলেন, এরা তো নেই। কারা নেই? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। অন্য গ্রহের প্রাণী? বললেন নকুরবাবু, তারা নেই মানে? তারা ছিল না কোনো সময়? ছিল, ইউএফওতে ছিল। তাহলে গেল কোথায়? নকুরবাবু একটু ভ্রুকুঞ্চিত করে চুপ থেকে বললেন, মাটির তলায়। তলায়? ক্রোল ও সন্ডাস একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, মাটির তলায়। তবে রকেটে কে আছে, নাকি রকেটই নেই? না না, রকেট আছে বই কি, বললেন নকুরবাবু। তবে তাতে অন্য গ্রহের কোনো প্রাণী নেই। তবে কি আছে? যন্ত্র আছে। কম্পিউটার? সেং জিজ্ঞাসা করল। হ্যাঁ, কম্পিউটার। আর আর কি? আমরা চারজনেই উদ্গ্রীব, কিন্তু নকুরবাবু মাথা নেড়ে বললেন, না, হারিয়ে গেল। কি হারিয়ে গেল? আমি প্রশ্ন করলাম। চোখের সামনে ফুটে উঠেছিল, হারিয়ে গেল। মাথাটা এখনো ঠিক। আমি ভদ্রলোককে এক ডোজ সেরিব্রিলান্ট খাইয়েছি আজ দুপুরেই, বুঝলাম সেটা এখনো পুরোপুরি কাজ দেয়নি। নকুরবাবু চুপ করে গেলেন। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ হল। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শীতও বেড়েছে। একটা শব্দ আসছে কোথা থেকে, সকলেই শুনেছে সেই শব্দ। আর লেখা চলবে না। এগারোই অক্টোবর, রাত 9টা। রকেটে বন্দি অবস্থা, আমরা 5 জনে। সুশি হেলিকপ্টারের ভিতরেই ঘুমোচ্ছিল, সে বাইরেই রয়ে গেছে। তার পক্ষে আমাদের মুক্তির কোনো ব্যবস্থা করা সম্ভব হবে কিনা জানি না। আমাদেরও কতক্ষণ এইভাবে থাকতে হবে জানি না। এখন একটা বোকা বনে যাওয়ার অবস্থা, যাকে বলে কিং কর্তব্য বিমূঢ়। ঘটনাটা খুলেই বলি। কাল সন্ধ্যায় হাজার ভীমরুলের সমবেত গুঞ্জনের মতো শব্দটা পাবার মিনিট খানেকের মধ্যেই মেঘের ভিতর থেকে ইউএফওর আবির্ভাব হলো। যেমন ছবি দেখেছিলাম আকারে ঠিক তেমনই, তবে সর্বাঙ্গ থেকে যে স্নিগ্ধ কমলা আভা বিচ্ছুরিত হচ্ছে সেটা আর খবরের কাগজের সাদা কালো ছবিতে কি করে ধরা পড়বে। সামনে থেকে দেখে বুঝতে পারছি চেহারাটা একটা অতিকায় শিরস্ত্রাণের মতো। সর্বাঙ্গে গবাক্ষ বা পোর্ট হোলের বুঁটি, এখান সেখান থেকে শিঙের মতো জিনিস বেরিয়ে আছে, যেগুলোর নিশ্চয়ই কোনো ব্যবহার আছে। রকেটটা মনে হয় আমাদের দিকেই আসছে। সম্ভবত যেখানে পায়ের ছাপ রয়েছে সেখানেই নামবে। আমরা জিনিসটাকে দেখছি পাথরের প্রাচীরের উপর দিয়ে সাবধানে মুখ বাড়িয়ে, যতটা সম্ভব নিজেদের অস্তিত্ব জানান না দিয়ে। তবে এটা জানি যে রকেটের অধিবাসীরা আমাদের দেখতে না পেলেও হেলিকপ্টারটা আমাদের দৃষ্টি আকর্ষণ করবেই। তার ফলে তারা কি করতে পারে সেটা জানা নেই, কিন্তু শেষ পর্যন্ত আমাদের অস্তিত্ব সম্পূর্ণ অগ্রাহ্য করেই রকেটটা যথাস্থানে নামল। আমরা কজন নিঃশ্বাস বন্ধ করেই প্রায় 10 মিনিট ধরে রকেটটার দিকে চেয়ে থাকলেও ভিনগ্রহের প্রাণীদের দিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবার তাহলে কি করা? সেংই প্রথম প্রস্তাব করল রকেটটার দিকে এগিয়ে যাবার। কাহা তাক অনন্তকাল ধরে এইভাবে চুপচাপ বসে থাকা যায়। আমার পকেটে অ্যানা হিলিন আছে, সন্ডার্স ক্রোল দুজনের কাছেই রিভলভার আছে। কেবল নকুরবাবু আর সেংয়ের কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু তাতে কিছু এসে যায় না।
দুজন সাহেবই ইতিমধ্যে স্নায়ু মজবুত করার জন্য বড়ি খেয়ে নিয়েছে। তাই বোধহয় তারা আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেল। আমরা 5 জনে পাথরের গা বেয়ে নেমে সমতল ভূমি দিয়ে 4 পায়ে দাঁড়ানো রকেটটার দিকে অগ্রসর হলাম। কারিগরিতে এই ছিমছাম সুদৃশ্য রকেটটার তুলনা নেই, সেটা এখন ভালো করে দেখে বুঝতে পারছি। টেকনোলজির সঙ্গে শিল্পবোধের সমন্বয় না হলে এমন মহাকাশযানের সৃষ্টি হতে পারে না। নকুরবাবু হঠাৎ বললেন, অদ্ভুত জায়গা পেয়েছে ইউএফও। আমি বললাম, তা তো বটেই। তাকলামাকানের এক প্রান্তে তিয়েনশান পাহাড়ের ধারে আত্মগোপন করার প্রশস্ত জায়গা। আমি তার জন্য বলছিলাম না। তবে কিন্তু নকুরবাবু আর কিছু বলার আগেই ক্রোল চাপা গলায় একটা মন্তব্য করল। The door is open. সত্যিই তো, রকেটটার একপাশে একটা প্রবেশদ্বার খোলা রয়েছে এবং তার থেকে অ্যালুমিনিয়াম জাতীয় কোনো ধাতুর তৈরি একটা সিঁড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত। চলুন, যাবেন না? এবার কথাটা বললেন নকুরচন্দ্র বিশ্বাস। তার দিকে চেয়ে উৎকণ্ঠা বা ভয় কোনোটারই লক্ষণ দেখলাম না। ভেতরে যাওয়া নিরাপদ কি? ভদ্রলোককে প্রশ্নটা না করে পারলাম না। আপদ বিপদের কথা কি আসছে স্যার? পাল্টা প্রশ্ন করলেন ভদ্রলোক। আমাদের আসার কারণই তো হলো ইউএফওর অনুসন্ধান। সেই ইউএফওর সামনে দাঁড়িয়ে দরজা খোলা পেয়েও ভেতরে ঢুকবো না? এবার সেং বলল, Let's go in. সন্ডার্স ও ক্রোল মাথা নেড়ে সায় দেয়াতে 5 জনে এগিয়ে গেলাম। আমার হাতে অ্যানাই হিলেন, 2 সাহেবের হাতে 2টি রিভলভার। পথপ্রদর্শক হয়ে আমি প্রথম সিঁড়ি দিয়ে উঠলাম। একে একে 5 জন সিঁড়ি দিয়ে উঠে রকেটের ভিতর একটা গোল কামরায় প্রবেশ করলাম। ঘরের বাইরে রাত হয়ে এসেছে, কিন্তু ঘরের ভিতরে একটা মোলায়েম নীল আলো, যদিও সেটার উৎস কোথায় বুঝতে পারলাম না। যেদিক দিয়ে ঢুকেছি তার বিপরীত দিকে একটা গোল জানলা রয়েছে, যেটা কাঁচ বা প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি। এছাড়া ঘরের বাঁয়ে ও ডাইনে 2টো গোল দরজা রয়েছে, দুটোই বন্ধ। আসবাব বলতে মেঝেতে খান 10 টুল জাতীয় জিনিস, যেগুলো বেশ মজবুত অথচ স্বচ্ছ কোনো পদার্থের তৈরি। এছাড়া ঘরে আর কিছুই নেই। এ রকেটে কোনো ব্যক্তি বা প্রাণী আছে কিনা সেটা এ ঘর থেকে বোঝার কোনো উপায় নেই। রকেট কি তাহলে রোবট বা কম্পিউটার দ্বারা চালিত? যন্ত্রপাতি নিশ্চয়ই দুপাশে 2টো ঘরে রয়েছে, কারণ এ ঘরে কিছুই নেই। আমরা অবাক হয়ে এদিক ওদিক দেখছি, এমন সময় একটা শব্দ পেয়ে ঘুরে দেখি প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে। ক্রোল তৎক্ষণাৎ এক লাফে দরজাটার কাছে গিয়ে সেটার হাতল ধরে প্রাণপণে টানাটানি করলেও কোনো ফল হলো না। ও দরজা ওইভাবে খোলা যাবে না, ওর জন্য নিশ্চয়ই একটা সুইচ বা বোতামের বন্দোবস্ত আছে, এবং সে জিনিস এ ঘরে নেই। যিনি টিপেছেন সে বোতাম, তিনি আমাদের বন্দি করার উদ্দেশ্যেই টিপেছেন। Welcome, gentlemen. হঠাৎ মানুষের গলায় ইংরেজি ভাষা শুনে আমরা বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলাম। সেং বাঁ দিকে দেয়ালের উপর দিকে অঙ্গুলি নির্দেশ করেছে। সেখানে একটা গোল গর্ত, তার মধ্যে দিয়ে এসেছে কণ্ঠস্বর। আমার বুকের ভিতর হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেছে এক ধাক্কায় অনেকখানি। হঠাৎ চেনা লাগলো কেন গলার স্বরটা। আবার কথা এলো পাশের ঘর থেকে, অল্পক্ষণের মধ্যে আমি তোমাদের সঙ্গে দেখা করব। তোমরা একটু অপেক্ষা করো। তোমাদের ঘরে খোলা জানলা না থাকলেও নিঃশ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হবে না, অক্সিজেনের অভাব ঘটবে না। তবে ধূমপান নিষিদ্ধ। ক্ষুধা তৃষ্ণাও তোমরা অনুভব করবে না ওই ঘরে। অতএব তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। কথা বন্ধ হলো। কই, একে তো শত্রু বলে মনে হচ্ছে না মোটেই। আর ইনি যদি মানুষ হন, তার মানে কি অন্য গ্রহ থেকে আসছে না এই রকেট? আর ভাবতে পারলাম না। সন্ডার্স ও ক্রোল টুলে বসে কপালের ঘাম মুছছে। তাদের দেখা দেখি আমরা বাকি 3 জনও বসে পড়লাম। আবার নৈশব্দ। আমরা যে যার পকেটে পুরে ফেলেছি আমাদের আগ্নেয়াস্ত্র। আমি ডায়েরি লেখা শুরু করলাম। কতক্ষণ বসে থাকতে হবে এইভাবে? কি আছে আমাদের কপালে? 12ই অক্টোবর, সন্ধে 6টা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্ট্রির একটি গ্রহ থেকে আসা এই ইউএফওকে ঘিরে আমাদের যে লোমহর্ষক অভিজ্ঞতা হলো, সেটা গুছিয়ে বলার চেষ্টা করি।
প্রায় 1.5 ঘন্টা গোল ঘরে বসে থাকার পর আবার শুনতে পেলাম পরিচিত কণ্ঠস্বর। লিসেন জেন্টলম্যান, তোমরা আমাকে না দেখতে পেলেও আমি তোমাদের দেখতে পাচ্ছি। এই দৃষ্টি সাধারণ চোখের দৃষ্টি নয়। এই রকেটে বিশেষ বিশেষ পর্যবেক্ষণের জন্য বিশেষ বিশেষ যন্ত্র রয়েছে। সেই যন্ত্রের সাহায্যে দেখছি তোমাদের 3 জনের পকেটে আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই 3টি অস্ত্র পকেট থেকে বার করে তোমাদের সামনের দেয়ালের ওপরে যে গোল গর্তটি রয়েছে তার মধ্যে ফেলে দাও। তারপর বাকি কথা হবে। আমি কথা শুনেই অ্যানাইহিলিনটা বার করেছি পকেট থেকে, কিন্তু ক্রোল ও সন্ডার্স দেখছি চুপচাপ বসেই আছে। আমি আজ্ঞা পালনের জন্য ইশারা করলাম তাদের দিকে, তবুও তারা নড়ে না। আই অ্যাম ওয়েটিং বলে উঠল গমগমে কণ্ঠস্বর। আমি আবার ইশারা করলাম, তাতে সন্ডার্স চাপা গলায় অসহিষ্ণুভাবে বলল, এক বুজরুককে এত ভয় পাওয়ার কি আছে? দিস ইজ নো ইউএফও। ঘরের আবহাওয়ার হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করছি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরম হলো কেন? সন্ডার্স ও ক্রোলের হাত চলে গেছে তাদের বুকের ওপর, কোমর থেকে দুমড়ে গেছে শরীর। নকুরবাবু হাঁসফাঁস করছেন, শেঙে জিভ বেরিয়ে গেছে, মুখ বেঁকে গেছে শ্বাসকষ্টে। সর্বনাশ! শেষে কি এইভাবে? ফেলে দাও আগ্নেয়াস্ত্র, মূর্খের মতো জেদ করো না। তোমাদের মরণ বাঁচো এখন আমার হাতে। দিয়ে দিন। রুদ্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন নকুরবাবু। আমি আগেই উঠে অ্যানাইহিলিনটা পকেট থেকে বার করে এগিয়ে গেছি। এবার সাহেব দুটিও কোনো রকমে উঠে এগিয়ে গিয়ে পকেট থেকে রিভলভার বার করে গর্তে ফেলে দিলেন। তারপর আমি ফেললাম আমার অ্যানাইহিলিন। ঘরের আবহাওয়া তৎক্ষণাৎ আবার স্বাভাবিক হয়ে গেল। থ্যাংক ইউ। কিছুক্ষণ কথা নেই, আমরা আবার দম ফেলতে পারছি, আবার যে যার জায়গায় এসে বসেছি। এবার যেদিকে গোল গর্ত, সেদিকেরই গোল দরজাটা দুভাগ হয়ে দুপাশে সরে গেল, আর তার ফলে যে গোল গহ্বরের সৃষ্টি হলো, তার মধ্যে দিয়ে ঘরে এসে যিনি ঢুকলেন তাকে দেখেছি 10 বছর আগে জেনিভায় সেই স্টিমারে। ইটালির পদার্থবিজ্ঞানী ডক্টর রোডলফো কার্বোনি। সন্ডার্স ও ক্রোল দুজনেই একে এককালে চিনত। দুজনের মুখ দিয়ে বেরিয়ে পড়ল বিস্ময়সূচক শব্দ। কার্বোনি এখন আরও বিবর্ণ, আরও গ্রিস। তার মিশকালো চুলে পাক ধরেছে, কিন্তু তার দৃষ্টিতে তখন যে নৈরাশ্যের ভাব দেখেছিলাম তার বদলে এখন দেখছি এক আশ্চর্য দীপ্তি, যেন সে এক অতুল শক্তি ও আত্মপ্রত্যয়ের অধিকারী। কাউকে সে তুয়াক্কা করে না। ওয়েল জেন্টলম্যান, দরজার মুখে দাঁড়িয়ে শুরু করলো কার্বনি। প্রথমেই বলে রাখি যে আমার সঙ্গে অস্ত্র আছে, কাজে আমার গায়ে হাত তুলতে এসো না। আমি সন্ডার্সের দিকে দেখছিলাম, কারণ আমি জানি সে রকচটা মানুষ। এর আগে বার কয়েক তার মাথা গরম হতে দেখেছি। এখন সে দাঁতের দাঁত চেপে রয়েছে। হাত তোলার নিষেধটা মানতে তার খুব কষ্ট হচ্ছে। এবার আমি কার্বনিকে একটা প্রশ্ন না করে পারলাম না। এই রকেটের মালিক কি তুমি? আপাতত আমি। আপাতত মানে? আগে কে ছিল? যাদের সঙ্গে আমি আজ 15 বছর ধরে যোগাযোগ করে আসছি তারা। এককালে তুমিও করেছিলে। আলফা সেন্ট্রির একটি গ্রহের প্রাণী। তারা যে আসছে সে কথা তারা আমায় জানিয়েছিল। আমি তাদের জন্য প্রস্তুত ছিলাম। কি ভাষায় ভাবের আদান প্রদান হচ্ছিল তোমাদের মধ্যে? প্রথমে গাণিতিক ভাষায়, পরে মুদ্রার সাহায্যে। ইচ্ছা ছিল ইংরাজি অথবা ইটালিয়ানটা শিখিয়ে নেব, কিন্তু সেটা আর হলো না। কেন? এখানে আসার কদিন পরেই তারা অসুখে পড়ে। অসুখ? হ্যাঁ, ফ্লু। পৃথিবীতে ভাইরাসের হাত থেকে তারা রেহাই পায়নি। 3 জন ছিল, 3 জনেই মারা যায়। অবশ্যই আমার কাছে ওষুধ ছিল, কিন্তু সে ওষুধ আমি কাজে লাগাইনি। কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। কারণ তাদের বাঁচতে দেওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। তারা ছিল মূর্খ। মূর্খ? টেকনোলজির দিক দিয়ে নয়, সেদিক দিয়ে তারা পৃথিবীর মানুষের চেয়ে অনেক বেশি অগ্রসর। কিন্তু তারা এসেছিল মানুষের বন্ধু হিসেবে, মানুষের উপকার করতে। আমি তাদের মনোভাবের সমর্থন করতে পারিনি। অবশ্যই তারা কিছু করতে পারার আগেই তাদের মৃত্যু হয়।
তাকলা বাগানের বালির নিচে তিনজনেরই সমাধির ব্যবস্থা করি আমি। মৃত্যুর আগে এই রকেটটা চালানোর প্রক্রিয়া তার আমাকে শিখিয়ে দিয়েছিল। জলের মতো সোজা, সমস্তই কম্পিউটারের সাহায্যে চলে, শুধু বোতাম টেপার ব্যাপার। একটা রোবটও আছে, তবে সেটা এখন নিষ্ক্রিয়। তাকে কি করে চালাতে হয় জানি না, আর সেটার প্রয়োজনও নেই, কারণ আমি এখন একাই সর্বের সর্বা। রকেটের যন্ত্রপাতিগুলো একবার দেখতে পারি কি? আমি প্রশ্ন করলাম। বুঝতেই পারছো, বৈজ্ঞানিক হিসেবে আমাদের একটা স্বাভাবিক কৌতূহল রয়েছে। এসো আমার সঙ্গে। আমরা 5 জনেই গোল দরজা দিয়ে পাশের ঘরে ঢুকলাম। ঘরটা প্রকাণ্ড, তালে তালে আঘাতের একটা শব্দ পাশের ঘর থেকেই পাচ্ছিলাম। এ ঘরে এসে সেটা আরও স্পষ্ট হলো। দূর থেকে জয়ঢাক পেটার শব্দ যেরকম শোনায়, কতকটা সেই রকম। যেদিক দিয়ে ঢুকলাম তার বিপরীত দিকে একটা বেশ বড় স্বচ্ছ জানলা রয়েছে। বুঝলাম এটাই সামনের দিক। জানলার দুদিকে রয়েছে ইনস্ট্রুমেন্ট প্যানেল, তাতে সারি সারি সুইচ বা বোতাম রয়েছে, যার পাশে পাশে বিভিন্ন রকম জ্যামিতিক নকশা থেকে বোঝা যায় কোনটার কি ব্যবহার। ঘরের ডান কোণে স্বচ্ছ উপাদানে তৈরি একটা মস্তকহীন মূর্তি রয়েছে। সেটাই যে রোবট তাতে সন্দেহ নেই। রোবটের দুপাশে ঝোলা দুটি হাতে 6টা করে আঙুল, চোখের বদলে বুকের কাছে রয়েছে একটা হলুদ লেন্স। এছাড়া ঘরে আর বিশেষ কিছু নেই। সমস্ত রকেটটার মধ্যেই একটা অনাড়ম্বর সাদাসিধে ভাব বিশেষভাবে লক্ষণীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রকেট কার্বনই কিভাবে ব্যবহার করতে চায়? ঘরে ফিরে এসে প্রশ্নটা করলাম তাকে। কার্বনই কথাটার উত্তর দিল একটা ক্রুড হাসি হেসে। আপাতত পৃথিবীতে কিছু কাজ আছে, সেগুলো সেরে পাড়ি দেব মহাকাশে। পৃথিবীর মাধ্যাকর্ষণের গণ্ডি পেরিয়ে গেলে রকেট চলবে আলোক তরঙ্গের গতিতে, অর্থাৎ সেকেন্ডে 1,86,000 মাইল। যে গ্রহ থেকে এই রকেট এসেছে সেখানে পৌঁছতে লাগবে 10 বছর। তারপর আর কি, পৃথিবীর ওপর তো কোনো আকর্ষণ নেই আমার, মৃত্যু ভয়ও নেই। 2বার এর আগে আত্মহত্যার চেষ্টা করেছি, পৃথিবীর মায়া অনেকদিন আগেই কাটিয়েছি। কাজেই যাত্রাপথেও যদি আমার মৃত্যু ঘটে তাহলে কোনো খেদ নেই। পৃথিবীতে যে কাজের কথা বলছো সেটা কি? তার একটা কাজ তোমাদের আজকেই করে দেখিয়ে দিচ্ছি। তোমরা জায়গায় বসো, আমি রকেটটা চালু করে দিই। আমরা বসলাম। কার্বনি পাশের ঘরে গিয়ে আবার গোল দরজাটা বন্ধ করে দিল। 8 মিনিটের মধ্যে আমরা শূন্যে উঠতে শুরু করলাম। চাঁদের আলোয় দেখলাম হু হু করে তাকলামাকান মরুভূমি ও তিয়েনশান পর্বত শ্রেণীর ব্যাপ্তি বেড়ে গেল। আর তারপর তাদের পিছনে ফেলে দিয়ে আমরা চললাম পশ্চিম দিকে। রকেটের গতি আন্দাজ করা সহজ নয়, কিন্তু এত উপর থেকে যখন দেখছি পৃথিবীর মাটি দ্রুত সরে যাচ্ছে নিচ দিয়ে, তখন গতি যে সাধারণ জেট প্লেনের চেয়ে অনেক বেশি তাতে সন্দেহ নেই। ঘড়িতে বেজেছে 9:30। 9:45টার মধ্যে রকেট এত উঁচুতে উঠে পড়ল যে পৃথিবীর কোন অংশ দিয়ে চলেছি আমরা সেটা বোঝার আর কোনো উপায় রইল না। অন্যদের কথা জানি না, একভাবে একটানা উড়ে চলার জন্যে আমার একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হঠাৎ কানে তালা লাগার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমরা নামতে শুরু করেছি। মিনিট খানেকের মধ্যেই মেঘের আবরণ ভেদ করে দেখতে পেলাম আমরা বরফের পাহাড়ের উপর দিয়ে উড়ে চলেছি। কোথাকার পর্বত শ্রেণী এটা? আমার মনের প্রশ্নের জবাব এলো দেওয়ালের গোল গর্তটার ভিতর দিয়ে। নিচে যে বরফ দেখছো সেটা আল্পসের। কোথায় যাচ্ছ আমাদের নিয়ে? অসহিষ্ণুভাবে প্রশ্ন করল ক্রোধ। উত্তর এলো, আমার দেশে। ইতালি? আর কোনো কথা নেই। পাহাড় পেরিয়ে রকেট ধীরে ধীরে নিচে নামতে শুরু করছে। শহরের আলো দেখা যাচ্ছে নিচে। ইতস্তত ছড়িয়ে দেওয়া আলোক বিন্দুর সমষ্টি জানিয়ে দিচ্ছে শহরের অবস্থিতি। একটা আলোর ঝাঁক মিলিয়ে গিয়ে মুহূর্তের মধ্যেই আর একটা আলোর ঝাঁক এসে পড়ছে। এবার রকেটের গতি কমল, আর সেই সঙ্গে মাটির দূরত্বও কমে এলো। একটা প্রকাণ্ড শহরের দিকে এগিয়ে চলেছি আমরা। শহরের পশ্চিমে জলাশয়। ভূমধ্যসাগর কি? রোম! চেঁচিয়ে উঠল সন্ডাস। ওই যে কলিসিয়াম। হ্যাঁ, এখন স্পষ্টই চিনতে পারছি রোম শহরকে। আমরা 5 জনেই এখন জানলার ধারে গিয়ে দাঁড়িয়েছি। এবার শোনা গেল কার্বনির উদাত্ত কণ্ঠস্বর।
শোনো, পৃথিবীর তথাকথিত সভ্য মানুষ আমার কি সর্বনাশ করেছিল শোনো। আমার নকশায় তৈরি টুরিনের স্টেডিয়াম কয়েকজন ঈর্ষাপরায়ণ আর্কিটেক্টের ষড়যন্ত্রের ফলে ধ্বংস হয়ে যায়। দোষটা পড়েছিল আমার ঘাট। আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে গিয়েছিল তার ফলে। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছে এই ভিন গ্রহের রকেট। কিভাবে সেই সুযোগের সদ্ব্যবহার করছি সেটা তোমরা আজ চোখের সামনে দেখতে পাবে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পার্থেনন, আইফেল টাওয়ার, আঙ্কার ভাট এইসব ধ্বংসের জন্য তাহলে কার্বনই দায়ী? কিন্তু আজ কি ধ্বংস করতে চলেছে সেটার উত্তর পেয়ে গেলাম কয়েক সেকেন্ডের মধ্যেই। রকেট এসে পড়েছে বিশ্ববিখ্যাত সেন্ট পিটার্স গির্জার উপরে, স্থপতি মাইকেল অ্যাঞ্জেলোর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। মাই গড, ডু সামথিং! চেঁচিয়ে উঠল সন্ডার্স। ক্রোল জার্মান ভাষায় গাল দিতে শুরু করেছে এই উন্মাদের উদ্দেশ্যে। সেং মুহমান, নকুরবাবুর অলৌকিক ক্ষমতা আজ স্তব্ধ। আমি শেষ চেষ্টায় চেঁচিয়ে প্রশ্ন করলাম, মানুষের শ্রেষ্ঠ কীর্তিগুলোকে সম্মান করতে জানো না তুমি? তুমি এতই নীচ, এতই হীন? কোন কীর্তির কথা বলছো তুমি? বিজ্ঞানের কীর্তি ছাড়া আর কোনো কীর্তিকে বিশ্বাস করি না আমি। কিন্তু তুমি যে বললে মানুষের বন্ধু হিসেবে এসেছিল এই ভিন গ্রহের প্রাণীরা, তবে তাদের রকেটে এমন ভয়ঙ্কর অস্ত্র থাকবে কেন? এরা কি আর সেই উদ্দেশ্যে অস্ত্র লাগিয়েছিল রকেটে? মহাকাশে অ্যাস্টেরয়েডের সামনে পড়লে যাতে সেগুলিকে চূর্ণ করে রকেট পথ করে নিতে পারে, তাই এই অস্ত্র। আমি শুধু এটাকে অন্যভাবে কাজে লাগাচ্ছি। রকেটের মুখ ঘুরল সেন্ট পিটার্স গির্জার দিকে। রশ্মি আমরা চোখেও দেখতে পেলাম না, শুধু দেখলাম জ্যোৎস্নাধৌত গির্জা হঠাৎ শত সহস্র খণ্ডে ভেঙে ছড়িয়ে পড়ল সেন্ট পিটার্সের চাতালের উপর। ক্রোল রাগে কাঁপছে, তাই তার কথাগুলো বেরোলো একটু অসংলগ্নভাবে। তুমি কি জানো যে এই রকেটকে ঠিক এইভাবে চূর্ণ করার মতো অস্ত্র আছে মানুষের হাতে? উত্তরে আবার সেই উন্মাদ হাসি। সেই রকম অস্ত্র এই রকেটে প্রয়োগ করলে কি হবে তুমি জানো না? তোমাদের কেন আসতে দিয়েছি জানো না? তোমার সঙ্গের ওই চীন আর ভারতীয় ভদ্রলোকটির কথা জানি না, কিন্তু পৃথিবীর 3 জন সেরা বৈজ্ঞানিক এখানে আছে জানলে কি আর এই রকেট ধ্বংস করার কোনো প্রশ্ন ওঠে? তাহলে যে তোমরাও শেষ হয়ে যাবে। কার্বনি যে মোক্ষম শয়তানি চাল চেলেছে সেটা স্বীকার না করে উপায় নেই। ক্রোল সন্ডার্স দুজনেরই যে শিরদাঁড়া ভেঙে দিয়েছে কার্বনির কথা, সেটা তাদের দেখেই বুঝতে পারছি। ইতিমধ্যে রকেট তার ধ্বংসের কাজ শেষ করে আবার উপরে উঠতে শুরু করেছে। তার মুখ ঘুরে গেল উল্টো দিকে। এবার শঙ্কুকে একটা কথা বলতে চাই, বলল কার্বনি। এবারে তোমারই দেশের দিকে যাবে আমার রকেট। ভারতের সব থেকে গর্বের বস্তু কোনটি জিজ্ঞেস করলে তোমাদের 80% লোকই এক উত্তর দেবে। সেটা যে কি সেটা আশা করি তোমাকে বলে দিতে হবে না। প্রতি বছর সারা পৃথিবী থেকে হাজার হাজার লোক সেই জিনিসটি দেখতে আসে তোমাদের দেশে। তাজমহল? কার্বনি কি তাজমহলের কথা বলছে? সে কি শাহজাহানের অতুল কীর্তি ধ্বংস করতে চলেছে? আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। গলা তোলার অভ্যেস আমার নেই, কিন্তু এবারে তুলতেই হলো। তোমার ধ্বংসের কি শেষ নেই কার্বনি? যে পৃথিবীতে মানুষ হয়েছ তার শ্রেষ্ঠ কীর্তিগুলোর প্রতি কি তোমার একটুও মমতা নেই? শিল্পের কি কোনো মূল্য নেই তোমার কাছে? শুধু আমার কাছে কেন শঙ্কু, শিল্পের কোনো মূল্যই নেই, কারুর কাছে থাকার কথাও নয়। মানুষের কোনো উপকারে আসে শিল্প? তাজমহল রইল কি গেল তাতে কার কি এসে যায়? সেন্ট পিটার্সের কি মূল্য? পার্থেননের কি মূল্য? অতীতকে আঁকড়ে ধরে থাকার কি মূল্য? এই অমানুষের সঙ্গে কি তর্ক করব? অথচ লোকটা না বুঝলেও যে কি সাংঘাতিক ব্যাপার হতে চলেছে সে তো বুঝতেই পারছি। টিলুবাবু! নকুরচন্দ্রের দিকে এতক্ষণ দৃষ্টি দিন, কারণ মনের সে অবস্থা ছিল না। এবার চেয়ে দেখি তাকে ভারী নিস্তেজ মনে হচ্ছে। কি হলো জিজ্ঞেস করলাম ভদ্রলোককে। ওই ওষুধটা আরেক ডোজ দেবেন কি? জ্বর জ্বর লাগছে নাকি? না, তবে মাথা খেলছে না। ওষুধ আমার সঙ্গেই ছিল, দিয়ে দিলাম ভদ্রলোককে আরেক ডোজ সেলিব্রিনাট। কিন্তু এই অবস্থায় ইনি আর কি করতে পারেন? ভদ্রলোক ঢোক গিলে একটা আহ শব্দ করে চোখ বুঝলেন। রকেট চলছে পূবে। দ্বাদশীয় চাঁদ এখন ঠিক মাথার উপর। ঘড়িতে বলছে 1:45।
ক্রোল ও সন্ডার্স দুজনেই নির্বাক। চোখের সামনে সেন্ট পিটার্স ধ্বংস হতে দেখে তাদের মনের যে কি অবস্থা হয়েছে সে তো বুঝতেই পারছে। সেং বিড়বিড় করে চলেছে, পিকিং এর ইম্পেরিয়াল প্যালেসকে এতদিন আমরা যত্ন করে জিয়ে রেখেছি, তার মধ্যে যে চীনের কত শিল্পকীর্তি রয়েছে তার হিসেব নেই, সেটাও যদি যায়। আড়াইটে পর্যন্ত মাথা হেঁট করে বসে কেটে গেল। চোখের সামনে নৃশংস ব্যাপার ঘটে চলেছে, অথচ আমরা 5 জন পুরুষ শক্তিহীন, মুখ বুজে সব সহ্য করতে হচ্ছে। এটা যে কত পীড়নদায়ক সেটা আমি লিখে বোঝাতে পারবো না। রকেট আবার নামতে শুরু করেছে। ক্রমে চাঁদের আলোয় ভারতবর্ষের গাছপালা, নদী, পাহাড় চোখে এলো জানলার মধ্যে দিয়ে। জানি এক মর্মান্তিক দৃশ্য দেখতে হবে, তাও কেন জানি চোখ সরছে না। হয়তো তাজমহলকে শেষ দেখার ইচ্ছেতেই। ওদিকের ঘর থেকে গুনগুন করে গানের শব্দ পাচ্ছি। কি অমানুষ। এবার গান থেমে গিয়ে কথা এলো। তাজমহল দেখিনি কখনো, জানো শঙ্কু? শুধু জানি আগ্রার ল্যাটিচিউড ও লংিচিউড, ওটুকু জানলেই হলো। বাকি কাজ করবে কম্পিউটার, ঠিক জায়গায় এনে ফেলবে রকেটকে। বিজ্ঞানের কি মহিমা ভেবে দেখো। আবার গান। এবার রকেট দ্রুত নামতে শুরু করেছে। নিচের দৃশ্য স্পষ্ট হয়ে আসছে। ক্রোল, সন্ডার্স, সেং সকলেই জানলার কাছে এসে দাঁড়িয়েছে। আমার বুকের ভিতর থেকে একটা আবেগ উঠে এসে গলার কাছটায় জমা হয়েছে। আমি জানি তাজমহলকে চোখের সামনে নিশ্চিহ্ন হতে দেখলে আমি চোখে জল রাখতে পারবো না। এর চেয়ে বোধহয় মৃত্যুই ভালো ছিল। ওই যে শহরের আলো, তবে ইতালির শহরের আলোর মতো অত উজ্জ্বল নয়। ওই যে যমুনা চাঁদের আলোয় খাপ খোলা তলোয়ারের মতো চিকচিক করছে। আর ওই যে তাজমহল এখনো দূরে, তবে রকেট দ্রুত নেমে যাচ্ছে তার দিকে। সেং এসে দাঁড়িয়েছে আমার পাশে। সে অস্ফুট স্বরে দুবার বলল, বিউটিফুল বিউটিফুল। সে বইয়ে পড়েছে তাজের কথা, ছবি দেখেছে, সামনে থেকে দেখেনি কখনো। কিন্তু কিরকম হলো, পাশের ঘরে গান থেমে গেছে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠেছে। কোথায় গেল তাজমহল? এই ছিল, এই নেই। এ কি ভেলকি! আর কোথায় বা গেল শহরের আলো? একমাত্র যমুনাই ঠিক রয়েছে। চাঁদের আলো তো আছে। আর সব বদলে গেছে চোখের সামনে। তাজমহলের জায়গায় দেখা যাচ্ছে হাজার কম্পমান অগ্নিশিলা। রকেট নেমে চলেছে সেই দিকে। এখন স্পষ্ট দেখতে পাচ্ছি চাঁদের আলোয় আর মশালের আলোয় পিঁপড়ের মতো হাজার হাজার লোক কি যেন করছে। তাদের আশেপাশে ছড়িয়ে আছে অজস্র সাদা পাথরের খণ্ড। এবার হঠাৎ গোল দরজাটা খুলে গেল, আর দৃষ্টি বিস্ফারিত করে হুমড়ি খেয়ে আমাদের ঘরে ঢুকে আসলো রোডলফো কার্বন। কি হলো? কোথায় গেল তাজমহল? চোখের সামনে দেখলাম চাঁদের আলোয়, তারপর হঠাৎ কোথায় গেল? আমি আর চোখে নকুর চন্দ্রের দিকে দেখলাম। তিনি এখন ধ্যানস্থ। তারপর কার্বনের দিকে ফিরে বললাম, তোমার আশ্চর্য রকেট আমাদের এক বিগত যুগে নিয়ে এসেছে কার্বনে। তাজমহল থাকবে কোথায়? তাজমহল তো সবে তৈরি শুরু হয়েছে। দেখছো না, হাজার হাজার লোক মশালের আলোয় শ্বেত পাথর নিয়ে কাজ করছে। যে জিনিস নেই তাকে ধ্বংস কি করে করবে তুমি কার্বনে? ননসেন্স! চেঁচিয়ে উঠল কার্বন। ননসেন্স! নিশ্চয়ই আমার রকেটের যন্ত্রপাতিতে কোনো গন্ডগোল হয়েছে। সে পাগলের মতো আবার গিয়ে ঢুকলো কন্ট্রোল রুমে। দেখলাম এবার আর পিছনে দরজাটা বন্ধ হলো না। আমি এগিয়ে গেলাম খোলা দরজার দিকে। কার্বনিকে আর বিশ্বাস নেই। সে যে এই অবস্থায় কি করতে কি করে বসবে তার ঠিক নেই। আমার পিছন পিছন ক্রোল আর সন্ডার্স এসে ঘরে ঢুকলো। কার্বনি প্যানেলের বোতামগুলো একটার পর একটা টিপে চলেছে, আর সেই সঙ্গে রকেট অত্যন্ত বিপজ্জনকভাবে টলতে আরম্ভ করেছে। আমি ক্রোল ও সন্ডার্সের দিকে ইশারা করতেই তারা দুজন একসঙ্গে কার্বনের উপর ঝাঁপিয়ে পড়ে দুদিক থেকে তার দুহাত ধরে টেনে তাকে প্যানেল থেকে পিছিয়ে আনল। আমি প্যানেলটা খুব মন দিয়ে দেখে বুঝলাম সাংকেতিক ছবিগুলো চেনা মোটেই কঠিন নয়। আমরাও ওই জাতীয় জ্যামিতিক সংকেত ব্যবহার করে থাকি। একটা বোতামের পাশে ওপর দিকে মুখ করা তীর চিহ্ন দেখে বুঝলাম ওটা টিপলে রকেট উপরের দিকে উঠবে। সেটা টিপতেই রকেট এক ঝটকায় উপরে উঠতে শুরু করল। এদিকে কার্বনি রোগা হলে কি হবে? উন্মাদ অবস্থা তার শরীরে প্রচণ্ড শক্তি সঞ্চার করছে। ক্রোল ও সন্ডার্সকে এক মোক্ষম ঝটকায় দুদিকে সরিয়ে দিয়ে সে টাল সামলাতে না পেরে কন্ট্রোল প্যানেলের উপর হুমড়ি খেয়ে পড়ল। তার ফলে তার ডান হাতটা গিয়ে পড়ল বিশেষ একটা হলদে সুইচের ওপর। ক্রোল ও সন্ডার্স মেঝে থেকে উঠে আবার এগিয়ে গিয়েছিল কার্বনের দিকে, কিন্তু আমি তাদের ইশারা করে বারণ করলাম।
কারণ হলদে সুইচে হাত পড়ার ফলে রোবট সক্রিয় হয়ে এগিয়ে গেছে কার্বনের দিকে। তার বুকের হলদে আলো জ্বলে ওঠায় সমস্ত ঘর এখন আলোকিত। রোবটের দুটো হাত একসঙ্গে এগিয়ে গিয়ে জাপটে ধরে ফেলল কার্বনীকে। তারপর সেই আলিঙ্গন দেখতে দেখতে এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে কার্বনির অবস্থা ধৃতরাষ্ট্রের আলিঙ্গনে লৌহ ভীমের মতো। আধ মিনিটের মধ্যেই কার্বনের চোখ ঠিকরে বেরিয়ে আসা নিষ্প্রাণ দেহ আলিঙ্গমুক্ত হয়ে কন্ট্রোল রুমের মেঝেতে লুটিয়ে পড়ল। বুঝলাম এই রোবটের শেখা বিদ্যের মধ্যে একটা হলো রকেটকে যে বিপন্ন করে এমন প্রাণীর সংহার সাধন। কার্বনীকে ছেড়ে রোবট এখন গেছে কন্ট্রোল প্যানেলের দিকে। তার স্বচ্ছ আঙুলগুলো এখন সে স্বচ্ছন্দে চালনা করছে বোতামগুলোর ওপর। রকেটের দোলানি থেমে গেছে। আমি নিজে সরে এসেছি প্যানেলের সামনে থেকে। জানলা দিয়ে দৃশ্য দেখে বুঝলাম রকেট এখন উড়ে চলেছে তুষারাবৃত হিমালয়ের উত্তর দিকে। আমরা তিনজনেই আমাদের আগ্নেয়াস্ত্রগুলো মেঝে থেকে তুলে নিয়ে গোল ঘরে ফিরে এলাম। নকুরচন্দ্র এখন প্রসন্নভাবে ও সুস্থ শরীরে টুলের উপর বসা। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় পেয়েছিলে তাজমহল তৈরির বর্ণনা? তাভেরনিয়েরের বইয়ে কি? ঠিক বলেছেন স্যার, ঘোষাল সাহেবের বাড়িতে ছিল ওই ফার্সি সাহেবের লেখা 2 ভলিউম বই। 2 ঘন্টার মধ্যে আমরা হিমালয় অতিক্রম করে সিংকিয়াংয়ে এসে পড়লাম। তারপর ঠিক ভোর 5টায় তাকলামাকানের উত্তর প্রান্তে যেখান থেকে উড়েছিল রকেট ঠিক সেখানেই এসে নামল। নিখুঁতভাবে রকেট চালনার কাজ শেষ করে রোবট কন্ট্রোল রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ালো আমাদের গোল ঘরে। ততক্ষণে সামনের দরজা খুলে গিয়ে সিঁড়ি নেমে গেছে নিচে। রোবট দরজা থেকে কিছুটা পিছনে দাঁড়িয়ে তার ডান হাতটা বাড়িয়ে দিল সেই দিকে, অর্থাৎ তোমরা এবার এসো। আমরা 5 জনে শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে এলাম বাইরের ভোরের শীতে। ক্যাম্পের দিকে এগিয়ে যেতে যেতে পিছন ফিরে দেখলাম সিঁড়ি উপরে উঠে গিয়ে রকেটের দরজা বন্ধ হয়ে গেছে। পূবের আকাশে তখন গোলাপির আভা দেখা দিয়েছে। রকেটের বাইরে থেকেও সেই দপদপ শব্দটা কেন শুনতে পাচ্ছি সেটা বুঝতে পারছিলাম না। এবার সেই শব্দটা হঠাৎ বেড়ে গেল। চলে আসুন, চলে আসুন, রকেট উড়বে। নকুরচন্দ্রের সতর্কবাণী শুনে আমরা সবাই দৌড়ে গিয়ে পাথরের ঢিবির পিছনে আশ্রয় নিলাম। আর সেখান থেকেই দেখলাম রকেট তার নিচের মাটি তোলপাড় করে দিয়ে ধুলোবালিতে সবেমাত্র ওঠা সূর্যকে ঢেকে দিয়ে প্রচণ্ড বেগে উপর দিকে উঠে 5 সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। আমরা ঢিবির পিছন থেকে বেরিয়ে এগিয়ে গেলাম যেখানে রকেট ছিল সেই দিকে। একটা জিনিস দেখে মনে একটা সন্দেহ জেগেছিল, সেঙের উল্লাসে সেটা বিশ্বাসে পরিণত হল। এগিয়ে গিয়ে দেখি ইউএফও দাপটে তাকলামাকানের মাটিতে একটা প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়েছে, আর সেই গর্তের মধ্যে দেখা যাচ্ছে পাথরের গায়ে কারুকাজ করা এক সুপ্রাচীন সৌধের উপরের অংশ। এটাই যে 8ম শতাব্দীর সেই বৌদ্ধ বিহার, সে সম্বন্ধে সেঙের মনে বোধহয় কোনো সন্দেহ নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প, প্রফেসর শঙ্কু ও ইউএফও। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়।